নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। রবিবার শিলচরের ভেলি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৈলাসহরের স্বনামধন্য ব্যক্তিত্ব তথা স্বাস্থ্যকর্মী গোপাল দেবনাথ। ওনার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার পরিজন সহ টিজিএ সংগঠনের সকল কর্মীবৃন্দ। আজ সকাল 8টায় শ্মশানঘাটে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়। তুমি রবে নীরবে হৃদয়ে মম। আজ কৈলাসহর আবারও গভীর শোকাহত। আবারও আজ কৈলাসহরের এক তরতাজা প্রাণের নিধন হল। চিরনিদ্রায় বিলীন হয়ে গেলেন আজ কৈলাসহরের আরেক গুণী ব্যক্তিত্ব। বিগত বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে অসমের শিলচর ভ্যালি নার্সিং হোমে চিকিৎসারত অবস্থায় ছিলেন কৈলাসহরের সকলের প্রিয় পরিচিত মিষ্টিভাষী, সকলের শুভাকাঙ্ক্ষী স্বাস্থ্য দপ্তরে কর্মরত গোপাল দেবনাথ, যিনি কৈলাসহরের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। রাজনৈতিক পরিচয় থেকে সামাজিক পরিচয়, সর্বক্ষেত্রেই যার সুনাম ছিল কাঙ্ক্ষিত। যিনি ছিলেন টিজিএ কৈলাসহর মহকুমা কমিটির সহ সভাপতি, যার ক্রিকেটের সঙ্গে ছিল অতপ্রত সম্পর্ক। তিনি ছিলেন কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক, ছিলেন ক্রিকেট মাঠের আম্পায়ার। ক্রিকেট মাঠে ছিল তার ব্যাপক দখল। যিনি নিজে ক্রিকেট খেলতে এবং অন্যকে খেলবার ক্ষেত্রে উৎসাহ দান করতে অত্যন্ত আনন্দ উপভোগ করতেন। নিজ এলাকা হোক কিংবা কৈলাসহরের যে কোনো প্রান্ত, কখনো কারো কোনো সাহায্যের প্রয়োজন হলে যিনি সবার আগে ছুটে যেতেন সেই গোপাল দেবনাথ গতকাল অর্থাৎ 11ই অক্টোবর 2020 সন্ধ্যা 6টায় শিলচরের ভ্যালি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। ওনার শেষ যাত্রায় উনি ওনার পেছনে রেখে গিয়েছেন ওনার স্ত্রী, এক কন্যা সন্তান, ভাতিজা, বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের। আজ সকাল 7:30 ওনার মরদেহ কৈলাসহর পশ্চিম বাজার স্থিত ওনার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ দেখে গোটা পরিবার সহ উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েন। ওনার বাড়িতেই উনি যে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, কর্মচারী সংগঠন টিজিএ দলের, সেই সাংগঠনিক পতাকা দিয়ে উনাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন টিসিসি কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক নিরঞ্জন রায় সহ কৈলাসহর টিজিএ বিভাগীয় কমিটির সম্পাদক প্রশান্ত দেবনাথ সহ সংগঠনের গোটা বিভাগীয় কমিটি। 8:30 ওনার মরদেহ শেষকৃত্য সম্পন্ন করবার জন্যে কৈলাসহর শ্মশান ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেই সব যাত্রায় কৈলাসহরের অসংখ্য মানুষের উপস্থিতিতে চোখের জলে বিদায় জানানো হয় গোপাল দেবনাথকে। গোপাল দেবনাথের অকাল প্রয়াণে গোটা কৈলাসহরবাসী আজ মর্মাহত, শোকাহত। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। পুলিশের অমানসিক নির্যাতনে 27 বছর ধরে পঙ্গু জীবন কাটাচ্ছেন তেলিয়ামুড়া মহকুমার চাম্পলাই গ্রামের বাসিন্দা বৃহ দেববর্মা। জোটেনি কোনো সরকারি অনুদান, পেয়েছেন শুধু বঞ্চনা আর গ্লানি। বিস্তারিত শুনে নেব ওনার কাছ থেকে। বিগত বাম সরকারের আমলের শুরুতে চাকমা ঘাটে চম্পলাই গ্রামের অনতি দূরে গভীর জঙ্গলে এক অনভিপ্রেত ঘটনার জের ধরে এক উপজাতি ভদ্রলোককে দীর্ঘ প্রায় 27 বছর ধরে পঙ্গু হয়ে নিজ ঘরে কায়ক্লেশের মধ্য দিয়ে দিন গুজরান করতে হচ্ছে। ওনার কপালে জুটল না কোনো সরকারি সাহায্য সহায়তা। তিনি পেয়েছেন কেবল বঞ্চনার গ্লানি, যা ওনার মুখ থেকে শ্রবণ করলে আটকে উঠবার মতো। বঞ্চিত উপজাতি ভদ্রলোকের নাম বৃহ দেববর্মা।
ঘটনা তেলিয়ামুড়ার চাকমাঘাটের চম্পলাই গ্রামে। ঘটনা 1992 থেকে 93 সালের কোনো এক সময়ে 18 মুড়া পাহাড়ের গভীর জঙ্গলে খুনের ঘটনা ঘটেছিল। ওই সময় এলাকার আরক্ষা প্রশাসনের দায়িত্বে ছিলেন তেলিয়ামুড়া থানা। তখন জঙ্গল থেকে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে পুলিশ সন্দেহে বৃহু দেবভূর্মাকে আটক করে। অভিযোগ, ওই সময় পুলিশের মারে বৃহু দেবভূর্মার হাতে এবং পায়ে ইনফেকশন হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে বৃহু দেবভূর্মা রাজ্যের জিবি হাসপাতালে এবং বহিরাজ্যে গিয়েও চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ওনার একটি হাত এবং পা এবং অন্য একটি পায়ের বেশ কয়েকটি আঙুল কেটে ফেলতে হয়। এরপর থেকে একটি পা না থাকায় সুবাদে বৃহু দেববর্মা পঙ্গু হয়ে পড়েন। যদিও ওই খুনের ঘটনা থেকে বৃহু দেববর্মা বেকসুর খালাস পেয়েছিলেন, তখন খেয়ে বেঁচে থাকবার জন্য বাম সরকারের কাছে সাহায্য সহায়তা পাবার জন্য কাতর আবেদন জানিয়েছিলেন তিনি, কিন্তু ওই সময় বাম সরকারের নেতা মন্ত্রীরা ওনার আবেদনে সাড়া দেননি। 25 বছর অতিক্রান্ত হয়ে এবার রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পরও সেই সাহায্য সহায়তা পাওয়ার জন্য আবেদন জানান বঞ্চিত বৃহু দেববর্মা। কিন্তু রাজ্যের জোট সরকারের 3 বছর অতিক্রান্ত হওয়ার পথে বৃহু দেববর্মা আজও সাহায্য সহায়তা থেকে সম্পূর্ণ বঞ্চিত। তিনি অর্থাৎ বঞ্চিত বৃহু দেববর্মা ফের একবার সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য রাজ্যের জোট সরকারের কাছে কাতর আবেদন করছেন। এই গত 25 বছর সিপিএম আমল থেকেও মানে কিচ্ছু পাইছে না, বার্তা পাইছে। তারপরে এই 25 বছর পরে নতুন সরকার আছে, হেরও এই সরকার আওয়ান আগে কয়ে গেছি যে তোমার আমরা সরকার এলে মানে তোমার ব্যবস্থা করাইব, তোমার সবকিছু বানাই দেবে, এই কথা কয়ে গেছি। এখনো অবধি কি কোনো পাইছেন? না, কোনো সরকারের পাইছে না, মানে গত পুরান সরকারও পাইছে না, নতুন সরকার আছে ওইটাও পাইছে না। ওখানে তো প্রায় 3 বছর হয়ে গেছে। ওখানে আমার যদি সরকার যদি আমার একটু ইয়ে করেন, আমি ভিক্ষা করার লাগে বা আমার একটা পাও যদি বানাই দিতে পারেন, তাহলে আমার সবচেয়ে আশাটা পূরণ হইব। আর কেউ ভিক্ষা দিত না, তাই এত ভিক্ষা নিতে হইব। বার্তা যদি পাইলে তো আমার সবচেয়ে ভালো, মানে ডাল ভাত খেয়ে যাইতে পারবো। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ফের ধর্ষণের শিকার 19 বছরের যুবতী। শুধু ধর্ষণই নয়, প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। ঘটনা ঊনকোটি জেলার ইসুফপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকায়। অভিযুক্ত মুজাহিদ আলী এবং বদরুল ইসলামের বিরুদ্ধে মহিলা থানায় মামলা করে নির্যাতিতার পরিবার। বিশ্ব আজ মারণ ব্যাধি করোনায় আক্রান্ত। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের ভ্যাকসিন খুঁজতে ব্যস্ত, তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজ আওয়াজ উঠছে করোনা ভ্যাকসিনের পাশাপাশি বর্তমানে সবচাইতে বেশি প্রয়োজন ধর্ষণের ভ্যাকসিন, যা আজ সামাজিক এক ব্যাধিতে পরিণত হয়েছে, যার কোনো ভ্যাকসিন খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না আমাদের জন্য। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজ প্রতিদিনই ধর্ষণের নানান ঘটনা উঠে আসছে জনসমক্ষে। অনুরূপভাবে আজ আবারও মানব সভ্যতা তথা ভদ্র সমাজকে নগ্ন হতে হয়েছে ধর্ষণের মতো ঘটনায়। আবারও ধর্ষণ করে প্রাণে মারবার চেষ্টা। এবার ঘটনাটি ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 2 বছর যাবৎ কুমারঘাট মহকুমার রাতাছড়ার পালবাজারের মুজাহিদ আলীর সঙ্গে পাখিরবাদা এলাকার 19 বছরের এক যুবতীর প্রণয়ের সম্পর্ক ছিল। এরপর ফোনালাপের মাধ্যমে মুজাহিদ আলী প্রায় সময়ই ওই যুবতীর সঙ্গে যোগাযোগ করে ওকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গঠন করে বলে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য তুলে ধরে ওই পীড়িত যুবতী। গতকাল অর্থাৎ 11 অক্টোবর 2020 দুপুর 1টার সময় মুজাহিদ আলী ফোন করে পীড়িতাকে বলে যে সে এখনই গাড়ি নিয়ে আসছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নেওয়ার জন্যে। ঠিক 2টোর সময় মুজাহিদ আলী পীড়িতার বাড়ির কাছে গাড়ি নিয়ে উপস্থিত হয় এবং মুজাহিদ আলী ওকে নিয়ে চম্পট দেয় এবং রাতাছড়া যাওয়ার আগেই জগন্নাথপুর বাগানে নিয়ে মুজাহিদ আলী এবং তার বোনের জামাই বদরুল ইসলাম জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে সেই যুবতীকে ধর্ষণ করে, এমনই অভিযোগ করছে ওই পীড়িতা যুবতী। এর পরবর্তী সময়ে পীড়িতাকে নিয়ে যাওয়া হয় রাতাছড়া পালবাজারে। সেখানে তাকে গাড়ি থেকে
ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় রাস্তার মাঝে। এরপর ওই যুবতীর চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ এসে উপস্থিত হন এবং তার বাড়িতে খবর দেয়া হয়। এরপর পীড়িতার আত্মীয় স্বজন এসে তাকে বাড়িতে নিয়ে আসেন। আজ সকালে ওই পীড়িতা যুবতী এবং তার পরিবারের পক্ষ থেকে কৈলাসহর মহিলা থানাতে মুজাহিদ আলী এবং বদরুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আসুন এবারে শুনে নেওয়া যাক সেই পীড়িত যুবতী তার গোটা ঘটনা সম্পর্কে কি জানিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। পরশু দিন রাত্রে 10 তারিখ রাত্রে উনান ফোন করছে, ফোন করে কইছে মানে যাওয়ার লাগিয়া। এখন আমি না করছি, কইছি আমি যেতাম না, মানে আমার বাবা কষ্ট পাইবা, বাবা এটা ভাবিয়া মানে না করছি। না করার পরে কইছে হে আত্মহত্যা করব না গেলে। এখন আমি তারপরে না করছি, কইছে তারপরে কইছে আমারে ফাঁসাইব, আমার বাবারে ফাঁসাইব হে যদি যাই না তার লগে। পরে আমি কইছি যাইমু, কইয়া পরের দিন 2টার সময় আমার ফোন দিছে। ফোন দিয়া কইছে হে গাড়ি লইয়া আইছে, আমি বাইরে যেতাম, আমরা বাড়ির কানে সামনে বাড়ির কানে। তার নাম মুজাহিদ আলী, বাবার নাম খালিক। তার বাড়ি কোন জায়গা? রাতাছড়াত। এখন আইছে, যাওয়ার পরে 2টার সময় আমার ফোন দিছে, কইছে বাইরে নি লাগি। এই যে আমি বাইরে হয়েছি, বাইরে হইয়া আমরা বাড়ির সামনে এখানে আইছে লাল একটা গাড়ি অল্টো লইয়া, এর বনি জামাইও লগে লইয়া। আবার পরে তো উঠিছি, ওঠার পরে আমার ব্যাগ আসলো, ব্যাগও আমার সব কিছু আসিল, মানে হে সাইডে রাখিছে, সামনে রাখিয়া আমার পিছনে বয়াইছে, আমারে পিছনে বয়া তারা মানে দুনো সাইডে আসলা, হে আসলে সাইডে আর তার বোনের জামাই আসলে সাইডে। তারপরে মানে এখানে তারা আমারে নোংরাভাবে মানে ইয়ে করছে, আমার শরীরে বাজে কাজ করছে, ও গাড়ির মধ্যেও করছে। সেই পীড়িত যুবতী এবং তার পরিবার প্রশাসনের কাছে তাদের সঠিক বিচারের প্রার্থনা করছে। এখন দেখবার বিষয় পুলিশের তদন্তে সঠিক রহস্য কি উন্মোচিত হয় এবং দোষীরা কতটুকু শাস্তি পায়, সেদিকেই তাকিয়ে আজ গোটা কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা ভবনের ছাদ ভেঙে পড়ার গুঞ্জন উঠতেই তড়িঘড়ি মাঠে নেমেছেন আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় বিধায়ক। বিধায়কের দাবি, উন্নয়নশীল সরকারকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে একটা গোষ্ঠী। রাজ্যের 59 জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি নতুন পাকা ভবনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই পাকা ঘরের ছাদ ভেঙে পড়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে গোটা এলাকায়। সততা যাচাই করতে গেলেন এলাকার বিধায়ক তথা হর্টিকালচারের সভাপতি সুধাংশু দাস এবং আরডি দপ্তরের প্রকৌশলী শান্তনু ভট্টাচার্য। এলাকার বিধায়ক সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান উন্নয়নমুখী সরকারকে বদনাম করবার জন্য উঠে পড়ে লেগেছে কিছু লোক। তিনি আরও বলেন, আসলে আমরা গত পরশুদিন ত্রিপুরা রাজ্যের একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের প্রভাবিত একটি পত্রিকা, যেটাকে আমরা ডেইলি দেশের কথা নামে জানি, এই ডেইলি দেশের কথা পত্রিকাতে একটা সংবাদ পরিবেশন হয়েছে, যেখানে লেখা হয়েছে ফটিকরায় সায়েন্স ল্যাবরেটরি বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়ে গেছে এবং সেই ক্ষেত্রে নাকি বিজেপি দলের কন্ট্রাক্টর জড়িত, এইরকম একটা বলে একটা সংবাদ পরিবেশন করা হয়েছে। তো এই বিষয়ে আমি তখন আগরতলাতে ছিলাম, তো স্বাভাবিক কারণে বাস্তব বা সত্যতা সম্পর্কে আমি যাচাই করার সুযোগ পাইনি। তো আমি গতকালকে এসে আজকে আমাদের যিনি এই দপ্তর এবং যে দপ্তরের অধীনে কাজ করা হচ্ছে, বিশেষ করে আরডি দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত আইও আছেন, শান্তনুবাবু আছেন আমার সাথে, এবং যে স্কুল ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আমাদের শিক্ষক আছেন, এখানে অনুপম বাবু আছেন, এবং এখানে আরেকজন আমাদের এই স্কুলেরই শিক্ষক এবং উনি কিছুটা সাংবাদিকতাও করেন, উনিও আছেন, এলাকার জনগণরা আছেন, সবাইকে নিয়ে আমরা এসেছি এবং আমরা ভিজিট করেছি এবং আমরা এই মুহূর্তে কিন্তু এই ছাদের উপরেই দাঁড়িয়ে আছি। যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে সেই বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা দাঁড়িয়ে আছি। তো আপনারা যারা সংবাদ কালেকশন করার জন্য এসেছেন, আপনারাও দেখছেন, আপনারাও সেই ছাদের মধ্যে দাঁড়িয়ে আছেন। যেটা আমরা লক্ষ্য করেছি এবং যেটা আমরা বুঝতে পেরেছি, যেটা সম্পূর্ণরূপে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং বর্তমান সরকার
এই ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজগুলি করছে সেই উন্নয়নমূলক কাজের দিকগুলিকে এবং নজরগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই কমিউনিস্ট পার্টি দলের একটি প্রভাবিত সংবাদপত্র যেটা ডেইলি দেশের কথা নামে আমরা জানি, সেই পত্রিকার মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, মিথ্যা একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে স্থানীয় ঠিকাদার বিকাশ করকে কাজের বরাত দিয়ে চলেছে এই নির্মাণ কাজ। যদিও ঠিকাদারের অবর্তমানে উনার ছেলে আকাশ কর কাজের দেখভাল করছে। দপ্তরের ইঞ্জিনিয়ার শান্তনু ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, বিল্ডিং এর কাজ গুণমান রেখে কাজ চলছে, কোনো ধরনের সমস্যা নেই। তিনি নিজেও এখানে থেকে কাজ করাচ্ছেন। যেটা নিয়ে সমস্যা হচ্ছে সেটা হলো বিল্ডিং এর উপরের তলায় ওঠার একটি সিঁড়ি বানানো হচ্ছে। সেই সিঁড়ি সঠিকভাবে মাপ না রেখে দেয়া হয়েছে, তার জন্য তিনি সেটাকে মিল রেখে কাজ করবার জন্য বলেন। কেননা বিল্ডিং এর কাজ সম্পন্ন হওয়ার পর দুটি সিঁড়ির সংযুক্তি বেশ কম দেখা যাবে। তার কারণে তিনি ঠিকাদারকে বলেন এই সিঁড়ি ভেঙে পুনরায় নতুন করে বানানোর জন্য। সে অনুযায়ী ঠিকাদার ওনার লুক দিয়ে ভেঙে নতুন সিঁড়ি নির্মাণ করেন। সেই সিঁড়ি পুনরায় নির্মাণ করতে গিয়ে ঠিকাদার বাবুর আরও বাড়তি টাকা খরচ হবে বলে জানিয়েছেন তিনি। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মনগর শহর কাঁপিয়ে গর্জমার মিছিল করল সিপিআইএম ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ধর্মনগর মহকুমা কমিটি। মিছিলে পা মেলান সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত, অভিজিৎ দে সহ অন্যান্য নেতৃত্বরা। সিপিআইএম তপশিলি জাতি সমন্বয় সমিতির ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মনগর শহরে এক মিছিল সংঘটিত করে বাম কর্মী সমর্থকেরা। প্রথমে মিছিলটি ধর্মনগর সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে বেরিয়ে ধর্মনগর ডিএনভি রোড, ধর্মনগর বাজার সহ বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম ধর্মনগর মহকুমা কার্যালয়ে এসে মিলিত হয়। পরবর্তীতে সিপিআইএম মহকুমা কার্যালয়ের হল ঘরে একটি হল সভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত, মহকুমা সম্পাদক অভিজিৎ দে সহ অন্যান্য বাম নেতৃত্বরা। আজকের এই কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের বলতে গিয়ে বাম নেতৃত্ব সমীরণ দে জানান, ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে 10 দফা দাবি নিয়ে আমরা আজকে ধর্মনগর শহরে একটি মিছিল এবং এখানে একটা হলসভা সংগঠিত করব। দাবি হচ্ছে আমাদের অস্থায়ী যারা স্থায়ী শ্রমিক যারা, তাদেরকে 6 মাসের জন্য 7,500 টাকা করে সাহায্য করতে হবে। আমাদের দাবি হচ্ছে রেগা এবং টুয়েফের কাজ 200 দিন দিতে হবে। আমাদের দাবি হচ্ছে উত্তরপ্রদেশে মনীষা বাল্মীকিকে হত্যাকারী যারা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গন্ডাছড়া মহকুমার এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধিত করল চাকমা সোশিও কালচারাল ডেভেলপমেন্ট কমিটি। জয়চন্দ্র চাকমাপাড়া জেবি স্কুলে এদিন 13 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। চাকমা সোশিও কালচারাল ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে গন্ডাছড়া মহকুমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার গন্ডাছড়া মহকুমার গাছবাগান এলাকায় জয়চন্দ্র চাকমাপাড়া জেবি স্কুলে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার চাকমা সোশিও সভাপতি সুভাষ চাকমা, সমাজসেবী বিকাশ চাকমা, সোসাইটির সদস্য নৃপেন চাকমা, দুর্গাচরণ চাকমা প্রমুখরা। এই অনুষ্ঠানের মধ্যে চাকমা সম্প্রদায়ের 13 জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে ট্রফি তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত ব্যক্তিত্বরা। শিক্ষার গুরুত্ব তুলে ধরেন কমিটির সদস্য নৃপেন চাকমা, বিকাশ চাকমা প্রমুখ ব্যক্তিত্বরা। ওই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় সাধারণ জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদ্যোগে গন্ডাছড়া সাব ডিভিশনের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60% এবং এবাব মার্ক পেয়েছে তাদের জন্য যথেষ্ট পক্ষ থেকে কিছু সংবর্ধনা অনুষ্ঠান এই রাজবাগান জয়চন্দ্র চাকমা জেবি স্কুলে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
গত 9 দিন পূর্বে মধুপুর বাজার সংলগ্ন জঙ্গল থেকে একটি ছোট্ট শিশুকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে শিশুটিকে দত্তক হিসেবে বুকে তুলে নেন মধুপুর দাসপাড়া এলাকার মিঠুন বিশ্বাস। এই সংবাদ পেয়ে শিশুটিকে দেখতে মিঠুন বিশ্বাসের বাড়ি ছুটে যান গণপতি সামাজিক সংস্থার সদস্যরা। জঙ্গল থেকে উদ্ধারকৃত শিশুটির পরিবারের পাশে দাঁড়ালেন গণপতি সামাজিক সংস্থা। গত 9 দিন আগে মধুপুর বাজারের পশ্চিম পাশে জঙ্গলের মধ্যে একটি শিশুকে উদ্ধার করে এলাকার জনগণ পরে চাইল্ড লাইনের হাতে তুলে দিলে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মধুপুর পুলিশের সহায়তায় চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে চাইল্ড লাইনের সাথে যোগাযোগ করে মধুপুর দাসপাড়া এলাকার মিঠুন বিশ্বাস সেই শিশুটিকে দত্তক হিসেবে নিজের বুকে টেনে নেয়। পরবর্তী সময়ে মিঠুন বিশ্বাস সেই শিশুটির নাম রাখলেন দীক্ষা বিশ্বাস। বর্তমানে সেই শিশুটি পেয়ে পরিবারটি দারুণ খুশি। আর সেই খবর পেয়ে আগরতলা থেকে ছুটে আসে রবিবার বিকেলবেলা মিঠুন বিশ্বাসের বাড়িতে একটি সামাজিক সংস্থা যার নাম গণপতি সামাজিক সংস্থা। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সুকান্ত ঘোষ, প্রদীপ দে, অসীম দাস এবং মধুপুর এলাকার সমাজসেবক বিকাশ সাহা। এছাড়াও অন্যান্য বহু লোকসহ সেই সংস্থার সদস্যরা এদিন তার বাড়িতে এসে ছোট্ট শিশুটিকে দেখে আপ্লুত হয়ে যান এবং মিঠুন বিশ্বাসকে ধন্যবাদ জানান। পরে তার হাতে নগদ অর্থ, কাপড় এবং অনেক সামগ্রী তুলে দেন সম্পাদক সুকান্ত ঘোষ। সম্পাদক সুকান্ত ঘোষ জানান, আমরা সর্বদা জনগণের পাশে থাকি এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই। আগামী দিনেও থাকব। আমাদের এই সংস্থা প্রতিদিন মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে। তিনি আরও বলেন, আজ বিশ্ব কন্যা সন্তান দিবস, তাই আমরা চাই মিঠুন বিশ্বাসের মতো সকলেই সমাজে এভাবে সকলের পাশে দাঁড়াক এবং সমাজকে চালাতে সহযোগিতা করুক। মধুপুর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়াতে আমরা, ওনার নাম কি, মিঠুন বিশ্বাসের বাড়িতে আছি। আমরা আগরতলা থেকে আসলাম গণপতি সামাজিক সংস্থার পক্ষ থেকে। আজকে থেকে কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর গিয়েছিল যে এই জায়গাতে রাবার বাগানে একটা শিশুকে, কন্যা সন্তানকে কেউ রেখে দিয়ে চলে গেছে। তো উনি যখন সকালবেলা গেল রাবার বাগানে চাষ করার জন্য, তখন গিয়ে ওইখানে দেখতে পেল একটা শিশু পড়ে আছে। তো উনি ওই সন্তানটাকে আপন করে নিয়ে ঘরে চলে আসলো। তাই আমরা আজকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সবাই করজোড়ে ওনাকে প্রণাম জানাই যে ওনার এই মহৎ কাজের জন্য। পাশাপাশি আজকে পুরা বিশ্ব কন্যা সন্তান দিবস। এই দিবসে আজকে আমরা গণপতি সামাজিক সংস্থার সব সদস্যরা এখানে সামিল হয়েছি। আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমরা যতটুকু পেরেছি আমরা ওনার হাতে সাধারণ সহযোগিতা উঠিয়ে দিয়েছি। আমরা আগামী দিনগুলিও এইসব কাজে সবসময় সামিল থাকি। গণপতি সামাজিক সংস্থা মানুষের পাশে দাঁড়ায়। আমরা চেষ্টা করব যে আগামী দিনগুলো মানুষের পাশে দাঁড়ানোর। আর আমরা ওনাকে বলেছি যে আগামী দিনেও যদি কোনো আমাদের দরকার পড়ে আমাদেরকে ফোন করলে হয়তো আমরা আবার সামিল হব ওনার দিকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। মধুপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসপিও জওয়ান নিয়োগের প্রক্রিয়া। এরই অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া থানা চত্বরে চলছে মাপঝোঁক প্রক্রিয়া। জানা যায়, এসপিও নিয়োগের জন্য তেলিয়ামুড়া থানায় আবেদন জমা পড়েছে 422টি। সমগ্র রাজ্যের মতো তেলিয়ামুড়া মহকুমাতেও এসপিও জওয়ান নিয়োগের জন্য সরকারি নিয়ম নীতি মেনে মাপজোক প্রক্রিয়া চলছে। গত দুদিন ধরে এই প্রক্রিয়া চলছে তেলিয়ামুড়া থানা চত্বরে। রবিবার দিন সকালে এই প্রক্রিয়া চলে। আগামী 13 অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি এসআই দেবেন্দ্র রিয়াং জানান, এসপিও নিয়োগের জন্য তেলিয়ামুড়া থানায় আবেদন জমা পড়েছিল 422টি, কিন্তু গত দুদিনে মোট 73 জনকে পরিমাপ করা হয়েছে। এর মধ্যে 10 জন মহিলা এবং 63 জন পুরুষ। তিনি এও জানান, এই প্রক্রিয়া আগামী 13 অক্টোবর 2020 পর্যন্ত সমান্তরালভাবে চলতে থাকবে। রিক্রুটমেন্টের আজকে থেকে আমরা 2 দিন ধরে আজকে আমরা এখানে মেজারমেন্ট নিয়েছি। এর মধ্যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 422 জন। এর মধ্যে আজকে পর্যন্ত মোট 73 জন মেজারমেন্ট হয়েছে। এর মধ্যে মহিলা হচ্ছে 10 জন আর 63 জন হচ্ছে পুরুষ। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
এক অদ্ভুত শবযাত্রা প্রত্যক্ষ করলেন মালদা জেলার দেবীপুরবাসী। রীতিমতো ডিজে ব্যান্ড পার্টি বাজিয়ে 105 বছর বয়সী সাবিত্রী মণ্ডলের মৃতদেহ নিয়ে যাওয়া হলো সাদুলাপুর মহাশ্মশানে। এরকম শবদেহের শোভাযাত্রা এই প্রথম প্রত্যক্ষ করলেন মালদার মানুষ। যে কোনো মৃত্যুই তার পরিবারের কাছে শোকের কারণ, কিন্তু এক অদ্ভুত মৃতদেহের শবযাত্রা, রীতিমতো ডিজে ব্যান্ড পার্টি বাজিয়ে আবির ছিটিয়ে আতশবাজি পুড়িয়ে এক বৃদ্ধার মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হলো সাদুলাপুর মহাশ্মশানে। মৃতের পরিবারের বক্তব্য, যিনি মারা গিয়েছেন তার নাম সাবিত্রী মণ্ডল, বয়স 105 বছর। মৃতের পরিবারের বক্তব্য, সাবিত্রী দেবীর শেষ ইচ্ছে পূরণ করছেন তারা। মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন কোনো সৎ কার্যে কোনো খামতি না থাকে, তাই ডিজে বাজিয়ে আতশবাজি পুড়িয়ে আবির ছিটিয়ে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় সৎকার্যের জন্যে। তাই এদিন শবদাহে কোনো খামতি রাখা হয়নি। সাদুল্লাপুর মহাশ্মশানে আসতেই আতশবাজিতে ঝলমল হয়ে ওঠে গোটা এলাকা। ডিজে ব্যান্ড পার্টির আওয়াজে গমগম করতে থাকে গোটা শ্মশান এলাকা। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম সাবিত্রী মণ্ডল, বয়স 105 বছর। পরিবারের লোকেদের দাবি 105-এর থেকে হয়তোবা বেশি বয়স হবে, কিন্তু ভোটার কার্ডের হিসেবে 105 বছর বয়স সেই বৃদ্ধার। তার বাড়ি পশ্চিমবাংলার মুথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায়। এদিন শবদাহ করতে আসা মৃতের এক আত্মীয় সুজন মণ্ডল বলেন, ওই বৃদ্ধার পরিবারে 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে অনিল মণ্ডল, সহদেব মণ্ডল, বিনয় মণ্ডল অনেকদিন আগেই মারা গিয়েছেন। এখন একমাত্র জীবিত রয়েছে 1 মেয়ে শঙ্করী মণ্ডল। শনিবার সকালে বয়সজনিত কারণে মারা যান সাবিত্রী দেবী। তার শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর ঢাকঢোল পিটিয়ে শোভাযাত্রা সহকারে যেন শবদাহ করতে নিয়ে যাওয়া হয় ওনাকে, তাই এই আয়োজন করা হয়েছে। এদিন প্রায় 300 জন মানুষ ডিজে বাজিয়ে রঙিন আবির উড়িয়ে আতশবাজি পুড়িয়ে ওই বৃদ্ধার মৃতদেহ সাদুল্লাপুর মহাশ্মশানে নিয়ে আসেন। শ্মশানের সঙ্গে অন্যান্য সব যাত্রীকে সাধারণ নেতিবাচক হতচকিত হয়ে যায় এই আয়োজন দেখে। এরকম শবদাহের শোভাযাত্রা আগে কখনোই দেখেনি মালদার মানুষ। তো সব যখন মানে বেঁচে ছিল না, তখনই বলেছিল যে আমি যখন মরবো ওই বাজনা টাজনা করে ডিজে করে দিয়ে বাজে টেজে যেও, এটাই বলেছিল। হ্যাঁ, ওর মনস্কামনা পূরণ করার জন্য আমরা এই ব্যাপারটা নিয়েছি। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ইফটিজিং এর প্রতিবাদ করায় জনৈক শিক্ষকের স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় কতিপয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনা মালদার কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মোত্তর গ্রামে। পরে হামলাকারী আবু বক্কর এবং তার দলবলের বিরুদ্ধে থানায় মামলা করেন আতঙ্কিত গৃহবধূ রহিমা খাতুন। ইফটিজিং এর প্রতিবাদ করায় প্রাথমিক স্কুলের এক শিক্ষকের স্ত্রীকে বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক দুষ্কৃতী এবং তার দলবলের বিরুদ্ধে। অল্পের জন্যে ওই গৃহবধূ প্রাণে বেঁচে গিয়েছেন। ওই গৃহবধূর গায়ে গুলি না লাগলেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় হামলাকারী দুষ্কৃতী এবং তার দলবল। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিমবাংলার কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মোত্তর গ্রামে। পুরো ঘটনার ব্যাপারে হামলাকারী আবু বক্কর ও তার দলবলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত ওই গৃহবধূ রহিমা খাতুন, বয়স 33। এই ঘটনার পর দুষ্কৃতীদের হুমকিতে রীতিমতো ঘরছাড়া হয়ে পড়েছেন ওই গৃহবধূ এবং তার পরিবার। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ব্রহ্মোত্তরের বাসিন্দা। আমার পাশের ছেলে আবু বক্কর, তার বাবার নাম হচ্ছে বাসিরউদ্দিন শেখ রুনু। সেই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্ত্যক্ত করে, রাস্তাঘাটে নোংরা অশ্লীল ভাষা প্রয়োগ করে, ও আমার ফোন করে, মেসেজ করে, উল্টাপাল্টা ভাষা বলে। আমি সে প্রতিবাদ করতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে উল্টাপাল্টা কথা বলে, ওদেরকে মারার হুমকি দেয়। আমার দরজার সামনে হাসুয়া, বুজালি, পিস্তুল নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আমাদেরকে সব সময় ভয় দেখায়, আমার হাজব্যান্ডকে ভয় দেখায়, আমার ছেলেকে ভয় দেখায়।
ভয় দেখানোর পরে ওদেরকে রাস্তাঘাটে দু একবার ধরারও চেষ্টা করেছে, কিন্তু ওরা কোনো রকমে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে আমি এসব কারণে আমি কালিয়াচক থানায় অভিযোগ করি। অভিযোগ করার কারণে ও আমার বাড়িতে 2 তারিখে সন্ধ্যা 6:30 নাগাদ ও আমার বাড়িতে আমাকে, ওর বাবাকে, ওর মাকে এক সাইডে দাঁড়িয়ে রেখে, ওর দিদিকে, ওর দিদির বরকে এক সাইডে দাঁড়িয়ে রেখে আমার বাড়িতে, ও আমার বাড়ির দরজা খোলা ছিল, আমার হাজব্যান্ড ছিল না, ও ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে আমি ওকে কিছু বারণ করতে গেলে আমাকে ও বাড়ি থেকে আমাকে বার করে আমাকে নিয়ে গিয়ে ও আমাকে পেস্তুল দিয়ে আমাকে গুলি করার চেষ্টা করে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শিশুর সামগ্রী সহ শিশুর খাবার আত্মসাতের অভিযোগ উঠল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত বিনোদিনী জিপির 213 নং অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী ইমরানা বেগমের বিরুদ্ধে। রাজনৈতিক ক্ষমতা বলে ওনার মর্জি মাফিক দিনের পর দিন দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ। অসমের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত বিনোদিনী জিপির 213 নং অঙ্গনওয়াড়ি সেন্টারের ওয়ার্কার ইমরানা বেগমের বিরুদ্ধে উঠল অভিযোগ। স্বামী নুরুল ইসলামের ক্ষমতার বলে অবৈধভাবে কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির বলে অঙ্গনওয়াড়ি সেন্টারের কচি কাঁচা শিশু সামগ্রী সহ খাবার জিনিস আত্মসাতের অভিযোগ ওঠে। এলাকা জনগণের অভিযোগ করে বলেন, নুরুল ইসলাম হলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খানের খুবই ঘনিষ্ঠ। তাই বিধায়কের ক্ষমতার বলে ইমরানা বেগম অঙ্গনওয়াড়ি সেন্টারের দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। জনগণ আরও বলেন, এদিন ওনার মর্জি মাফিক সেন্টার চালিয়ে যাচ্ছিলেন, কারণ বারবার অভিযোগ জানালেও কিছু হয় না। বিধায়কের দৃষ্টি রয়েছে এখানে। ওনারা প্রতিবাদ করে আসছিলেন বহুদিন ধরে। 213 নং অঙ্গনওয়াড়ি সেন্টারে বিগত প্রায় 7-8 বছর ধরে বন্ধ ছিল। মাঝে মাঝে কিছু ছাত্রছাত্রী ডেকে এনে তাদেরকে ছবি তুলে নিয়ে গেছেন ওয়ার্কার ইমরানা বেগম। এই রবিদাস পরিবার বহু বছর ধরে এখানে বসবাস করে আসছেন, কিন্তু এই অঙ্গনওয়াড়ি সেন্টারের ওয়ার্কার ইমরানা বেগম ক্ষমতার বল দেখিয়ে রতনলাল রবিদাসের পরিবারের একটি শিশুকেও অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম নথিভুক্ত করতে দেননি, বরং শিশুরা স্কুলে আসলে তাদেরকে বাধা দেওয়া হতো। এর কারণ জনগণ জানতে চাইলে ইমরানা বেগম তাদেরকে বলেন, এটা ওনার মর্জি মাফিক। কাকে নথিভুক্ত করবেন আর কাকে করবেন না সেটা ওনার মর্জিতেই চলবে। আর এতে যদি কারুর অসুবিধে হয় তাহলে কিছু করারও হুমকি দেন তিনি। শেষ পর্যন্ত ওনার কাছে কোনো সদুত্তর না পেয়ে জনগণ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। অভিযোগকারীরা হলেন ফখর উদ্দিন, আব্দুল জালাল, রতনলাল রবিদাস, মৌরুদ্দিন সহ আর অনেকেই। বিনোদিনী জিপি 10 নম্বর ওয়ার্ড, এটা 213 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার। আমরা এখানে প্রত্যেকের অভিযোগ হইল কি সব মানুষের এটা যে কিছু কিছু জায়গায় দেখা যায় লকডাউনের সময় বাচ্চারা ফুড দেওয়া হয়, কিছু কিছু পাওয়া যায় পুরা। আমরা এখানে কোনো যা দেওয়া হয় না, এখানে বাচ্চারা টোটাল পড়ে না। বিগত আজকে 10-12 বছর হয়ে গেছে এই সেন্টারে কোনো দিন একদিনও বাচ্চারা স্কুলে আয় না, এখানে কোনো টিচার আয় না, এখানে কোনো মানে কমিটি আছে করে এটাও ধরা যায় না। কিন্তু তারা গাইডলাইন হিসাবে যেরকম সিস্টেম আছে এখানে এই সরকারি রুল মতো হিসাবে তারা ইয়া বাচ্চারার এই এনআরসি রিকোয়েশন করিয়া এটা তারা ইয়া বাচ্চারার নাম কালেকশন করে নেগি, কিছু কিছু মেটেরিয়াল নিয়ে ফটো স্ন্যাপ করিয়া এটা তারা লিয়া যায় কি। এবং প্রেসিডেন্ট আম একজন মানুষকে প্রেসিডেন্ট বলে তারা প্রস্তাব দেয়। আমরা প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলাম, তারপরে প্রেসিডেন্ট বললে আমি তো কোনো প্রেসিডেন্ট নয়, আমার তো কোনো সাইন দস্তখত দিই নেই কোনো দিন। ওখানে লকডাউনের সময় এই আমাদের গ্রামে 10 নম্বর ওয়ার্ডের রতনলাল রবিদাস বলে তারা শুধু এসি 2টি ওয়ার্ড হোল্ডিং আছে, তাদেরকে এই ভদ্রলোক আগে আমাদেরকে বললে যে আমার বাচ্চা মেয়ের এখানে নাম রাখে না, আমার বাচ্চারা মেয়ে এখানে স্কুলে আওয়ার সুযোগ দেয় না, এইভাবে নুরুল ইসলাম বলে। আমি কি করি? তাই আমরা বললাম দে না এখানে। আমরা জিজ্ঞেস করলাম রতনলাল রবিদাসকে, তোমার কেন এখানে দেওয়া হয় না সুযোগ? উনি বললেন যে বিগত ব্যাক ডেটে উনি ছিলেন মেম্বারশিপ এখানের, তো তার নুরুল ইসলামের চাচার সাথে কিবা একটা সূত্র আছিল, যার কারণে এই রাজ্যের প্রতি উনি বললেন যে আমার বাচ্চা মেয়েকে এখানে সুযোগ দেয় নাই। এই অঙ্গনওয়াড়ি সেন্টারের ব্যাপারে স্থানীয় বিধায়ককে অবগত করা নিয়েছিলেন এবং হ্যাঁ, এখানে অবগত করা হয়েছে। স্থানীয় বিধায়ক রানু খান মহাশয়কে এই কপিটা দিয়ে আমরা বিচার দিয়েছি। তাই উনি বললেন দেখা যাক কি হয়। এবং এই নুরুল ইসলামের সাথে স্থানীয় বিধায়ক রানু খান মহাশয়ের ফ্রেন্ডশিপ আছে।
যার কারণে বিগত 5 বছর থেকে আমাদের এই সেন্টারে কোনো একটি ফায়দা নাই, কোনো একটি ডেভেলপমেন্ট নাই। তাই রানু বিধায়কের লগে সম্পর্ক থাকার কারণে আপনার কি তো এই কথাটা কইতেছে এটা যে সম্পর্ক থাকার কারণে আপনার হ্যাঁ, বিধায়কের লগে তার সম্পর্ক থাকার কারণে আমরা কিছু মানুষে এখানে গ্রামের জনগণের তানে প্রস্তাব করার কারণে কইছেন একজন একজন করে নিয়ে উঠাই আমাদেরকে ঠিক করে ছাড়বেন। এই কথাটা কে কইছে? নুরুল ইসলাম এবং তার ভাই শামসুল হক। আপনার নাম? রতনলাল রবিদাস। কি হয়েছে ঘটনা? ঘটনাটা তো অঙ্গনওয়াড়ি সেন্টার 213 নম্বর সেন্টার, আমার কোনো ছেলেরা মেয়েরার কোনো নাম নাই, বা আমি দীর্ঘদিন থেকে আমি কেন মানে অভিযোগ করি আর বা আটি আর আমার ছেলেরা আইয়া এখান থেকে সেন্টার থেকে ঘুরিয়ে যায়, তারা কোনো মানে কোনো পড়াশোনা হয় না বা কোনো কিছু দেওয়া হয় এখানে তো নামও নাই তার না, তারা এখানে সেন্টারে কোনো নামও নাই। কিতার লাগে নাম রাখে না? জানি না, তারা জিজ্ঞেস না আমার ছেলেরা লিস্টে নাম আছে কি না তাও দেখায় না, কয় যে তুমি কি আমি কি গাদ্দারিটা করলাম, তারা আমার কোনো অভিযোগ কইলেও না বা এসব কিছু আমি জানিও না। গতিকে আমি গ্রামের কিছু লোকরে আমি কইছি যে ওই অভিজ্ঞ কাজগুলো করে বা এখানে সেন্টারে কোনো মিটিংও নাই বা কিছু নাই বা এই ধরনের তারা কাজ করে যায় ওখানে আমার কাছ থেকে। আপনার এটা ব্যাপারে অভিযোগ জানাইছিলেন? হ্যাঁ, অভিযোগ জানাইছি আমি গ্রামের মানুষের কাছে জানাইছি। তারপরে আমরা এইখানে কিতা করছি যে আমি গ্রামে জানানোর পরে কোনো অভিযোগ পাইছি না, পরে আমি লিখিত ভর্তি হয়ে ডিসির কাছে বা অন্যান্য অফিসারের কাছে এমপি চেয়ারম্যানের কাছে আমরা অভিযোগ জানাইছি লিখিত ভর্তি হিসাবে। তখন তো আমরা রয়েছি এখনো পর্যন্ত কোনো বিচার বারোগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।